শুনতে পাচ্ছেন আপনারা? যদি শুনতে পান তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আমাকে একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন। আর অবশ্যই তো লাইভটি শেয়ার করতে হবে, এবং যারা দেখছেন সবাই এক বাক্যে শেয়ার করতে হবে, এবং আমাকে জানাবেন যে আপনারা শেয়ার করেছেন। শোনা যাচ্ছে কি রামিজউদ্দিন রেজা ভাই? সবাই একটু মানে প্রচার করে সহযোগিতা করি। হ্যাঁ, আসলে খুব মানে ভয়ঙ্কর একটি বিষয়, এবং খুব মানে আতঙ্কের একটি বিষয়। আসলে মানে এই সরকার কি চায়, আসলে কি করতে চায়, মানে কিভাবে করতে চায়, মানে উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এরা কি চাচ্ছে, মানে কি করতে যাচ্ছে? হ্যাঁ, মানে এরা কখনো ধর্ষকদের সাপোর্ট দেয়, ধর্ষকদের পেলে পুষে বড় করে তাদেরকে, মানে এরা কি করতে চাচ্ছে আসলে? হ্যাঁ, এই যে ভারতের বিষয়ে যে মানে আমরা দেখছি, এই যে আবরার ফাহাদ, হ্যাঁ, এই যে আমাদের ভাই আবরার ফাহাদ, মানে মৃত্যুর আগে একটা কথা বলেছিল পেঁয়াজ নিয়ে, যে এই বছর পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, বিনিময়ে 500 টন ইলিশ পাঠিয়েছি। 500 টন ইলিশ পাঠিয়েও পেঁয়াজ চালু করতে পারেনি। সামনের বছর দ্বিগুণ পেঁয়াজ পাঠাবে, ইলিশ পাঠাবে। সত্যই আবরার ফাহাদ মারা গেছে, তার কথা সত্য হয়ে গেছে, যে এই বছর 1300 টন না কত যেন ইলিশ পাঠিয়ে দিয়েছে। এই যে আবরার ফাহাদকে মারলো, মেরে দিল, মানে এই যে এটা চাই কি, আসলে চাচ্ছে কি? আবরার ফাহাদ মানে আসলে কে? আবরার ফাহাদ কি বলেছে? আবরার ফাহাদ বলেছিল যে আমার নদীর পানি আমি দেব না, যদি দিতেই হয় তিস্তা চুক্তি করতে হবে, আবরার ফাহাদ বলেছে। আবরার ফাহাদ আর কি বলেছে? উপকূলে ভারতের রাডার বসবে উপকূলে। আবরার ফাহাদ বলেছে এটা বসা যাবে না। সীমান্ত হত্যা নিয়ে আবরার ফাহাদ কথা বলেছে। এই আমাদের ভাইটাকে মেরে দিল। এরা কারা মেরে দিল? আবরার ফাহাদকে কারা মেরে দিয়েছে? আচ্ছা, দেশের কোনো রাজনৈতিক সংগঠনের কোনো কর্মী যদি ভালো কাজ করে, তাহলে সব নেতাকর্মী সবাই মিলে সেটা প্রশংসা নেয় না? হ্যাঁ, সুনাম কুড়াই, সবাই ফেসবুকে পোস্ট দেয়। আচ্ছা, যারা আবরার ফাহাদকে হত্যা করলো, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, হ্যাঁ, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, তারা তো হত্যা করলো, কিন্তু শেখ হাসিনা কি দায় নিয়েছে? হ্যাঁ, এদের সাদাত খান ভাই এখানে আছেন, আমার লাইভ দেখছেন, আপনার বুবু হয় শেখ হাসিনা। আবরার ফাহাদকে হত্যা করলো, শেখ হাসিনা কি দায় নিছে? এই যে এতগুলো ধর্ষণ হলো বাংলাদেশে, হ্যাঁ, ওনারা কিন্তু মিডিয়ায় দেখা যাচ্ছে না, আর বক্তব্য দেয় না, আর আসে না। হ্যাঁ, আমরা তো জানতে চাই এই ধর্ষণ বিষয়ে আপনার অভিমত কি, আপনি কি ভাবছেন? দেশরত্ন শেখ হাসিনা কি ভাবছেন ধর্ষণ বিষয়ে? আপনার ছেলে পেলে দুষ্টামি করে, সবাই একটু
লাইভটা শেয়ার দেন, হ্যাঁ লাইভটা শেয়ার দেন। অনেক সিভিয়ার কথা বলতে চাই, সিভিয়ার কথা বলতে চাই। আসলে আবরার ফাহাদকে হত্যা করলো কে? আবরার ফাহাদ কথা বলেছে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে, ভারতের রাজনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, ভৌগোলিক আগ্রাসন। এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাতে কি করলো অমিত শাহ? অমিত শাহকে অভিযোগ আছে সে একটা ইসকনের সদস্য, রয়ের এজেন্ট। সে নির্দেশ দিয়েছে আবরারকে ছাত্রলীগের টর্চার সেলে নেওয়ার জন্য। নিয়ে যায় পিটেছে, হ্যাঁ হাত পা ধরেছে, তারপরেও পিটিয়েছে। আমি জানি না ওই সময়টাতে আবরার কি বলেছে। যখন মারছিল ছাত্রলীগের নেতাকর্মীরা আবরারকে, তখন আবরার কি বলে চিৎকার করেছে, ভাই একটু ছাড়েন ভাই আর কোনোদিন বলবো না, কি অথবা ভাই আমাকে ছেড়ে দেন, আর মারবেন না, কি বললে কান্নাকাটি করেছিল আমরা কিন্তু জানি না। আমরা নোয়াখালীর একটা মায়ের বা একটা বোনের অত্যাচারের বিষয়টা দেখলাম, হাতে পারে ধরে বাবা গো তোর পায়ে ধরি, আল্লাহর দোহাই তোর পায়ে ধরি, এগুলো ভিডিওতে আসছে, ভিডিও করে রাখছিল, 31 দিন পরে ছাড়ছে। যদি না আসতো আচ্ছা, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আরও যেসব ধর্ষণ করে সেসব ধর্ষণেও কি এরকম ঘটনা ঘটে? এরকমভাবে ধর্ষিতা বোন চিল্লাচিল্লি করে বলে বাবা গো মা গো তোর পায়ে পড়ি? আমি জানতে চাই, আমি আসলে জানতে চাই। আর সবাইকে বলতে চাই, আপনারা লাইভটা কেন শেয়ার করছেন না? একটু প্রচার করে সহযোগিতা করেন। আবরার ফাহাদকে মেরে ফেলেছে এই শয়তানগুলো, এই ভারতের দালালগুলো, রয়ের এজেন্ট। র চেনেন? হ্যাঁ, ইন্ডিয়ার এজেন্ট, বাংলাদেশের পুলিশ বাহিনী, ডিজিএফআই, সিআইডি, এনএসআই, এসবি সবগুলোর মধ্যে জায়গায় ঢুকে আছে ইন্ডিয়ান নিয়ন্ত্রণ করছে। কে কোন পদে যাবে, কে কোন পদে যাবে না, সব নিয়ন্ত্রণ করছে ইন্ডিয়ান আজকে অমিত শাহ নামে এফআরআই হয় না। আমরা দেখেছি তাকে গ্রেপ্তার করতে কত গড়িমসি। কে রে অমিত শাহ? তোর বাপ হয় না চাচা হয় না ভাতিজা হয়? কি পুলিশ ভাই, ডিজিএফআই ভাই, এনএসআই ভাই, অমিত শাহ কে হয়? গ্রেপ্তার করতে এত আফসোস লাগে কেন? রয়ের এজেন্ট মানা করে দিছে, সেজন্য অপমান না হয়। কি বিচারক ভাই, অমিত শাহ বাদ যায় কেন? আমাদের খুব করে খেয়াল করতে হবে ভাই ও বন্ধুরা, খুব করে খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? এই ভারতীয় এজেন্টগুলোরে খেয়াল করতে হবে। আজকে এই বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়, হ্যাঁ, সঞ্জিত বলে সে দেখে নেবে। এই সঞ্জিত, তুই কে রে? ভারতের দালালি করিস? বাংলাদেশে থাকতে হলে তোকে বাংলাদেশপন্থী হয়ে থাকতে হবে। এই দেশের যারা রাজনীতি নিয়ে বোঝে তারা সবাই বলে এই সঞ্জিত চন্দ্র ভারতের রয়ের এজেন্ট, এবং রয়ের নির্দেশে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিদ্যাপীঠে তাকে সভাপতি করে রাখতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, সবাই লাইভটা শেয়ার দেন একটু। বাধ্য, কিচ্ছু করার নাই, না করলে গদি থাকবে না। যেখানে রয়ের এজেন্ট আছে এগুলোকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে। যদি না রাখে কি হবে? তাহলে গতি থাকবে না। এই যে ওসি প্রদীপ, হ্যাঁ, কি করছে ভাই ওসি প্রদীপ? যখনই ধরা খাইছে
ইন্ডিয়ান হাই কমিশনে ফোন দিয়েছে। তুই মানুষ বাংলাদেশের, তুই ইন্ডিয়ারে ফোন দিছস কি রে? এ ওসি প্রদীপ, তুই মানুষ বাংলাদেশের, ইন্ডিয়ান হাই কমিশনের ফোন দিছস কিসে রে? সে তো বাপ হয় না মা হয়। তুই বাংলাদেশের মানুষ না ইন্ডিয়ার মানুষ? হ্যাঁ, কোথাকার মানুষ? হ্যাঁ, ওসি প্রদীপ গ্রেপ্তার হয়েছে, আইন আছে, আদালত আছে, বিচার হবে। খুন করছে, ধর্ষণ করছে, ক্রস ফায়ার করে মানুষগুলোকে মেরে ফেলাইছে, তোরে গ্রেপ্তার করা হবে। তুই ইন্ডিয়ারে ফোন দিছিস কি রে? এই ইন্ডিয়ারে ফোন দিছিস কি রে? আমি যারাই আছে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে, শালা তোরা কে রে? তোরা ভারতের দালাল, লজ্জা নাই? এই দেশে জন্মগ্রহণ করে ভারতের দালালি করস তোরা? এই দেশে জন্মগ্রহণ করছে, এইখানে জন্মগ্রহণ করছে, এইখানে বড় হয়েছে, এখানে আলো বাতাস পানি তাদেরকে বড় করছে, এরা দালালি করে। আল্লাহ, ইন্ডিয়া বাংলাদেশের উপর নির্ভরশীল অর্থনীতিতে, বাংলাদেশ ইন্ডিয়ার উপর নির্ভরশীল না। এই যে বাংলাদেশের সীমান্তে সীমান্তে ইন্ডিয়ার মালামালগুলো বিক্রি করে, এগুলো না বেচলে টের পাইব। কলকাতার যে মার্কেট, এখানে মন্দা লাগেছিল কতদিন, বাংলাদেশিরা যায় না এদিকে, আর বাজার বসে না, আর বাজার বসে না, বাংলাদেশিরা যায় না, বাজার বসে না, কলকাতায় মন্দা। হ্যাঁ, সেই ইন্ডিয়ার দালালি করস তোরা, বাংলাদেশটাকে দুর্বল বানাই দিছস। আমার দেশ স্বাধীন একটা দেশ, কতগুলো আমাদের পূর্বপুরুষ শহীদ হয়েছে, কতগুলো আমাদের পূর্ব নারী, আমাদের দাদির মা, আমাদের মায়ের মা, আমাদের মায়ের চাচি ধর্ষিত হয়েছে, তাদের সম্ভ্রম হানি করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়। কি একটা ভয়ঙ্কর অবস্থা! এইরকম অবস্থার মধ্যে স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশে, হ্যাঁ, সেই বাংলাদেশ ইন্ডিয়া স্বাধীন হয়েছে কিভাবে? ইন্ডিয়া স্বাধীন হয়েছে কিভাবে? ব্রিটিশরা ইন্ডিয়া এবং পাকিস্তান দুই ভাগে ভাগ করছে, ভাগ কইরা দিয়ে গেছে। স্বাধীন করার মতো কিছু হয়নি সেখানে। স্বাধীন হইলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। রক্ত দিছে 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন ধর্ষিত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে। সেই বাংলাদেশে থেকে তোরা, সেই বাংলাদেশে জন্মগ্রহণ করে তোরা ইন্ডিয়ার দালালি করিস, ভারতের আগ্রাসনকে সমর্থন করিস, ভারতের আগ্রাসনের পৃষ্ঠপোষকতা করিস। আজকে তোরা এই দেশের মানুষকে হুমকি দেশ। আজকে আবরারের স্মৃতিস্তম্ভ ভেঙে দিল। কি ছিল এই স্মৃতিস্তম্ভে? এই স্মৃতিস্তম্ভে কি ছিল? এই স্মৃতিস্তম্ভে ছিল যে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণপতি রক্ষা, সীমান্ত হত্যা থেকে বাঁচার আকুতি, আমাদের নদী, আমাদের বন, আমাদের জল রক্ষা করার একটি স্তম্ভ ছিল, অষ্ট স্তম্ভ। ভেঙে দিলি কেন? কেন ভাঙলি কেন? জানতে চাইতো ভাঙলি কেন? ভারতের অগ্রাসনের বিরুদ্ধে এই 8 স্তম্ভ ছিল। তোরা যারা ভাঙলি, তারা কি ভারতীয় অগ্রাসনের পক্ষে? হ্যাঁ, বিচার হবে, খুব ভালোভাবে বিচার হবে। যারা আবরার ফাহাদের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেছে। আমি আসলে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আচ্ছা, আপনি যদি একটা কাজ করতেন, এই দেশের মানুষকে ডাক দিতেন যে দেশবাসী, আমি ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে, তোমরা আমার পাশে দাঁড়াও, এদেশের মানুষ দাঁড়াইতো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যদি বলতেন যে প্রিয় দেশবাসী, আমি ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে, আমি আমার সীমান্ত হত্যার বিরুদ্ধে,
ভারত যে মাদকে বাংলাদেশকে সয়লাভ করেছে তার বিরুদ্ধে, ভারত যে অন্যায়ভাবে অর্থনৈতিক বৈষম্য করছে তার বিরুদ্ধে কথাটা বলেন। দেখেন সারা দেশের মানুষ কতটা আপনাকে সমর্থন করে। কিন্তু আপনার তো দেশের মানুষের প্রতি বিশ্বাস নাই, সারা দেশের মানুষের প্রতি বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই সেটার ব্যাখ্যা অনেক করুন। এই দেশের মানুষ না, শুধু আপনার নেতাকর্মী যারা আছে, যাদেরকে নিয়ে আপনি সংসদ চালান, যাদেরকে নিয়ে আপনি মন্ত্রিসভা বানিয়েছেন, তারা তারা আপনার পিতা হত্যা হলে জানাজা নামাজে যায়নি। ওই খাটিয়া ধরার জন্য লোক ছিল না, গোসল করানোর জন্য লোক ছিল না, একজনকেও মাঠে ময়দানে পাওয়া যায়নি। এটাই আওয়ামী লীগের সত্যিকারের রূপ। তারা বিপদের সময় লেজ গুটিয়ে পালায়। আজকে যে আবরার ফাহাদের স্তম্ভ ভাঙলেন, স্মৃতিস্তম্ভ ভাঙলেন, ভারতীয় অগ্রাসনের প্রতীক আবরার পাহাড়, এই যে স্মৃতিস্তম্ভ ভাঙলেন, আপনারা তো বাতিল মাল। আপনাদের ওপরে বিপদ আসলে আপনাদের নেতাকর্মীরা পালায়। আপনাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছিল, সেই সময় আপনারা সবাই পালিয়েছিলেন। এক একটা বেঈমানের বেঈমান, জাতির পিতাকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগ যারা করতো তারা বেঈমান, সবগুলো বেঈমান। জাতির পিতার লাশকে ফেলে রেখে গেছে, তার লাশকে গোসল করার মতো কেউ ছিল না। তার লাশকে গোসল করানোর মতো কেউ ছিল না। তাহলে এই যে আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, আজকে যদি কোনো বিপদ নেমে আসে, এদের রক্তের মধ্যে তো বেঈমানি রয়ে গেছে। বঙ্গবন্ধুকে যেমন হত্যা করার পরে কাউকে খুঁজে পাওয়া যায়নি বেঈমানগুলোরে, আমি বলছি আজকে শেখ হাসিনা কোনো বিপদে পড়ুক, একটা বেঈমান রে এখানে পাওয়া যাবে না, একটা বেঈমান রে পাওয়া যাবে না। এই যে স্মৃতিস্তম্ভ ভাঙলি তোরা পুলিশের ক্ষমতা দিয়ে ভাঙলি, এক সময় তো তোরাই ভেঙে পড়বি। সেই দিন এত বড় স্মৃতিস্তম্ভ বানাবো, যেদিন তোরা ভেঙে পড়বি সেই দিন এত বড় স্মৃতিস্তম্ভ বানাবো যে উঁচু আকাশ জুড়ে দেখা যাবে, উঁচু মাথা এইভাবে দেখতে হবে। এত বড় স্তম্ভ বানাবো আবরার পাহাড়ের জন্য, এত বড় স্তম্ভ বানাবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আজকে প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যারা লাইভটি দেখছেন, আপনাদের মধ্যে বোধোদয় উদয় হোক। আমি খুব কম দেখছি যারা এই লাইভটি প্রচার করে সহযোগিতা করেছেন, শেয়ার করে সহযোগিতা করেছেন, খুব কম, রিয়ার। প্রতি সেকেন্ডে হাজার হাজার মানুষ দেখছে, লাভ নাই, কেউ প্রচার করছে না। আমি বলতে চাই, এই যে আজকে ধর্ষণের বিরুদ্ধে প্রোগ্রাম হলো, ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম হলো, মোটামুটি কম বেশি সবাই তো জানতেন। অনেকে ঘরে বসে টিভিতে দেখার চেষ্টা করেছেন যে এই মিছিলের খবর তো টিভিতে দেখাবে না। আরে দেখাবে না তো, দেখতে পারেননি, বেহুদা ঘরে বসে বসে ফেসবুক চালিয়েছেন, জাননি আপনারা প্রোগ্রামে। আমি একটি কথা সবসময় বলি, আপনার উচ্চতা সুন্দর, আপনার গায়ের রং সুন্দর, আপনার চোখের মনি স্পষ্ট, আপনার কথা বললে দূর থেকে কথা শোনা যায়, এত গুণাবলী সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। এই গুণাবলীকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন? আপনি কি কোনো সৎ কাজের আদেশ কখনো করেছেন আপনার সুস্পষ্ট বাক্য দিয়ে? আপনাকে ভালো উচ্চতা দেওয়া হয়েছে, আপনাকে দেখলে নেতা মনে হয়। আপনি কি আপনার নেতৃত্ব গুণ দিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন? করেননি। আপনার চোখের দৃষ্টি ছিল এমন যে আপনার চোখের দিকে কেউ তাকালেই আপনি তাকে কনভিন্স করে ফেলেন।
আপনি কি অন্যায়ের প্রতিবাদ করার জন্য, স্বৈরাচারী শাসকের প্রতিবাদ করার জন্য আপনার সেই দৃষ্টি ক্ষমতা ব্যবহার করেছেন? করেননি, করেননি। আমরা প্রত্যেকে যাদেরকে সুস্থভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছে, সুন্দর উত্তর দিয়েছে, সুন্দর গায়ের রং দিয়েছে, সুন্দর চোখের দৃষ্টি দিয়েছে, সুন্দর মুখের বচন দিয়েছে, তারা প্রত্যেকে বেঈমানি করছেন দেশের সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে, পরিবারের সঙ্গে, নিজের সঙ্গে। সবচেয়ে বড় বেঈমানি করছেন যেই সৃষ্টিকর্তা আপনাকে এত গুণাবলী দিয়ে বানিয়েছে, সেই সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করছেন। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, নিজের মাঝে একটা বোঝাপড়ার জায়গা তৈরি করতে হবে, নিজের মাঝে একটা বোঝাপড়ার জায়গা তৈরি করতে হবে। কিসের বোঝাপড়া বলেন তো? এই বোঝাপড়া হলো যে আমি অন্যায়কে সহ্য করব কি না, আমি অপরাধকে সহ্য করব কি না, আমি প্রতিবাদকে সহ্য করব কি না। আমি একজন অন্যায়ের প্রতিবাদে একটা ভাই লাইভে আছে, সেই লাইভটা শেয়ার করে তার লাইভের রিয়াকশন দেখে কমেন্ট করে তাকে উৎসাহ জাগাবো কিনা। এগুলো হলো নিজের সঙ্গে বোঝাপড়া। প্রিয় ভাই ও বোনেরা, স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে, তারা ভেঙে দিয়েছে। আমি বলছি আমরা এত বড় স্তম্ভ বানাবো, এত বড় স্তম্ভ বানাবো, যেই স্তম্ভের দিকে মাথা উঁচু করে দেখতে হবে। এত বড় স্তম্ভ বানাবো আবরার ফাহাদের জন্য। ভারতে আগ্রাসনের বিরুদ্ধে প্রথম স্তম্ভ হলো ৮ স্তম্ভ। আমাদের যে সকল ভাইরা এটি বানিয়েছে তারা ডিজাইনার না, তারা ইঞ্জিনিয়ার না, কিছু মিস্ত্রি দিয়ে এত শৈল্পিক একটা সৌন্দর্য আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ বানিয়েছে। কত সুন্দর! ৮টা দাবি নিয়ে আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে এই স্বৈরাচার সরকার, এই অত্যাচারী সরকার, এই ভারতের প্রেমিক সরকার। এরা বলে ভারতের সাথে ভাই বোনের সম্পর্ক, ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, আত্মার সম্পর্ক। আমি বলতে চাই এই দেশের মানুষের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নাই, এদেশের মানুষের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নাই। ভারতের সাথে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, ভারতের সঙ্গে যদি ভাই বোনের সম্পর্ক হয়, সেই সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে রয়েছে, সেই সম্পর্ক আওয়ামী লীগের বোঝাপড়ার একটা সম্পর্ক, সেই সম্পর্ক হলো আওয়ামী লীগের ক্ষমতায় থাকার একটা সম্পর্ক। এই আওয়ামী লীগের বোঝাপড়ার সম্পর্ক এদেশের মানুষের সঙ্গে বোঝাপড়া নয়। ভারতের সঙ্গে যদি সম্পর্কই হতো তাহলে এদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সম্পর্ক হতো। কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বন্ধু হিসেবে আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আছে এই আওয়ামী লীগ সরকার। এদেরকে আমরা বলতে পারি ভারতের সাথে আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, কিন্তু এদেশের মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। এই অবৈধ কথা আমরা গ্রহণ করতে পারি না, এই ন্যাক্কারজনক কথা আমরা গ্রহণ করতে পারি না। আমরা লজ্জিত। দায়িত্বশীল জায়গা থেকে আপনারা যারা এইসব উল্টাপাল্টা ভংচং ফাউল কথা বলেন, ফাউল কথা যারা বলেন তাদেরকে আমরা লজ্জিত। আজকে আমি একটা ছোট মানুষ, আমার বয়স বেশিরা, আমার বড় ভাইয়েরা, সিনিয়র সিটিজেনরা দেখছেন, বেদবি নেবেন না। বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক আদর্শ করি, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জামাত করে, কেউ নতুন করে ছাত্র অধিকার পরিষদ করে। ভাইরে ভাই, একটা জিনিস মাথায় রাখবেন, এই দেশের স্বার্থে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। জনগণ কখনো আওয়ামী লীগ হতে পারে না, জনগণ কখনো বিএনপি হতে পারে না, জনগণ কখনো জামাত শিবির হতে পারে না, জনগণ কখনো জাতীয় পার্টি হতে পারে না। জনগণ এখানে দুইটি ভাগ, একটি হলো সরকার আর একটি হলো জনগণ। সব জনগণের মাঝে ঐক্যমত থাকবে। সরকার কি কি ভুল করে, কি কি অন্যায় করে, কি কি অপরাধ করে, সবগুলো অপরাধের জবাব দেওয়ার জন্য জনগণ থাকবে ঐক্যবদ্ধ। কিন্তু জনগণকে ভাগে ভাগে ভাগ করা হয়েছে। আওয়ামী লীগ তার কিছু অনুসারী তৈরি করে রেখেছে। এই আওয়ামী লীগ যখন ধর্ষণ করে, এই অনুসারীরা চুপ করে থাকে, এরা মৌন সমর্থন জ্ঞাপন করে। এই আওয়ামী লীগ যখন ছিনতাই করে, এরা তখন চুপ করে থাকে। এমনকি কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে
তখন এরা সেই প্রতিবাদের বিরুদ্ধে আবার কথা বলে। একজন ভাই একজন বোন রাস্তার মাঝখানে লিখেছিল যে ধর্ষক পালার সরকার আর নাই দরকার। এই কথাটাকে বিকৃত করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কুলাঙ্গাররা লিখেছে ফাকমি তবুও শেখ হাসিনার পতন চাই। এই কথাটি লিখেছে, লিখে আমাদের এই বোনকে বেইজ্জতি করেছে। এই দেশের মা বোন স্ত্রী ইজ্জত সম্মান যদি জিম্মি হয়ে থাকে, এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে আছে। এরাই কেবল পারে এইভাবে আমাদের বোনকে যেভাবে অপদস্থ করেছে সেইভাবে অপদস্থ করতে। এদের দ্বারা সম্ভব, এদের রক্তে মিশে আছে। এরা এমনই করে আসছে। আমি একটি কথা বলেছিলাম যে সারা দেশের যত ধর্ষণ নিয়মিত হচ্ছে সবগুলো ধর্ষণ যদি খবর প্রকাশিত হয়, আওয়ামী লীগ লেজ গুটিয়ে এই দেশ থেকে পালাবে 24 ঘন্টার মধ্যে বের হবে। আজকে বিভিন্ন জায়গায় আওয়ামী পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এরা আমাদের ভাইদেরকে হুমকি দেয়, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করার হুমকি দেয় এই ভারতীয় দালালরা। আমি একটা কথা বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম যারা আয়োজন করেছে তারা কেন আতঙ্কে থাকবে? তারা কেন হুমকিতে থাকবে? হুমকিতে থাকবে? আতঙ্কে যদি থাকে, ধর্ষণ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আতঙ্কে থাকবে। কারণ তারা এই নিকৃষ্ট কাজগুলো করছে। গণধর্ষণ, সিঙ্গেল ধর্ষণ, ডবল ধর্ষণ, যা কিছু বলেন সব কিছু তারা করে তারা বুক ফুলিয়ে চলে। ধর্ষক মানিককে শেখ হাসিনার সরকার বিদেশে পাঠাতে সহযোগিতা করেছে। এর দ্বারা কি বোঝা যায়? আপনাদের কাছ থেকে শুনতে চাই আমি, এর দ্বারা কি বোঝা যায়? প্রিয় ভাই বন্ধুরা, বিরক্ত হবেন না। এই কথাগুলো আমাদের জানতে হবে তো আমাদের। আজকে বিগত কয়েকদিন যাবৎ ধর্ষণের বিরুদ্ধে এত কথা হচ্ছে। আমাদের জাতির অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য আমরা শুনছি না। কই গেছে এখন? কথা বলেন না কেন? আমরা শুনতে চাই। আপনার সোনার ছেলে ধর্ষণ করেছে, আপনার অনুভূতি শুনতে চাই, যে আপনি প্রাউড ফিল করছেন নাকি আপনি লজ্জিত, শুনতে চাই। সামনে আসেন, মিডিয়া ফেস করেন, মিডিয়াকে স্বাধীনভাবে প্রশ্ন করতে দেন। আজকে সীমান্ত হত্যা হয়, আপনারা কথা বলতে পারেন না। নদীর পানি চুক্তির ন্যায্যতা ধ্বংস হয়েছে, কথা বলতে পারেন না। বর্ষাকালে বন্যার পানিতে আমাদেরকে ডুবাইয়ে দেয়, কথা বলতে পারেন না। বাণিজ্য ঘাটতি, কথা বলতে পারেন না। রোহিঙ্গা সমস্যা সারা বিশ্বের সব দেশ সমর্থন দেয়, ইন্ডিয়া ছাড়া সব দেশ সমর্থন দেয়। এত সমর্থন থাকা সত্ত্বেও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেননি। আপনি কি করবেন? আপনার কি দক্ষতা আছে? কিচ্ছু নাই। আছে শুধু জুলুম, নিপীড়ন, অত্যাচার, দেশের মানুষকে অত্যাচার, নিপীড়ন করা। রোহিঙ্গারা পিটায় মায়ানমারে ভাগায় দেন, আপনি দেশের মানুষকে পিটাতে পারেন, রোহিঙ্গাদের তার দেশে পাঠানোর জন্য পিটাতে পারেন না? দেশের মানুষকে পিটাতে পারেন, রোহিঙ্গাদেরকে পাঠাতে পারেন না পিটায়ে? কেন পারেন না? সারা বিশ্বের সব দেশ সমর্থন দিচ্ছে। ইন্ডিয়াকে আপনারা বললেন স্বামী স্ত্রী ভাই বোন, সেই ইন্ডিয়াকে আপনারা ট্রানজিট দেন, ফেনী নদীর পানি দেন, উপকূলে রাডার বসানোর অনুমতি দেন। এই যে রাডার বসানোর চুক্তি করেছেন, এই চুক্তি করার আগে দেশের মানুষকে জানিয়েছেন? চুক্তি করার কয়েকদিন পরে মিডিয়া এসেছে, চুক্তির বিষয়বস্তু কি তা প্রথমে জানা যায়নি, তা এসেছে 1 সপ্তাহ পরে। এই লুকোচুরির কারণ কি?
কি করতে চান এই দেশকে? ভারতের হাতে তুলে দিতে চান? তুলে দিতে চান? তুলে দিতে চান ভারতের হাতে? সাবধান করে দিচ্ছি, এই দিন নয়, আরো দিন আছে। হ্যাঁ, ঘুঘু বারবার ধান খেয়ে যাও। আমি একটি কথা বলতে চাই, যে এই যে এতগুলো ঘটনা বের হলো, এই যে সারা দেশব্যাপী উত্তেজনা, জাতির সংকটময় মুহূর্ত এখন, সেই সংকটময় মুহূর্তে জাতির অভিভাবক হিসেবে শেখ হাসিনার একটা বক্তব্য আমরা শুনতে পারি না? তার অনুভূতি কি? তার নিজের স্বজাতিকে উলঙ্গ করা হয়েছে, তার অনুভূতি কি জানতে পারি না আমরা? জানতে পারছি না আসলে। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা অনেক করেছেন, অনেকে মামলা টামলা খেয়ে বিদেশে গিয়ে বসে আছেন। আজকে দেশে আমরা সংগ্রাম করছি, কষ্ট করছি। আমাদের ছেলেপেলেগুলো দূর দূরান্ত থেকে আসে, বেকার ছেলেপেলে দূর দূরান্ত থেকে আসে, বেকার ছেলেপেলে। কখনো প্রশ্ন করেছেন এই যে ছোট ভাইগুলো, যাদের কোনো ইনকাম নাই, এরা দূর থেকে আমাদের প্রোগ্রামগুলোতে আসে, গাড়ি ভাড়াটা আছে কিনা জিজ্ঞেস করেছিলেন? দুপুরে কারো বাসায় গেলে না খেয়ে ফেরায় না। আমাদের ভাইগুলো 11টার দিকে প্রোগ্রামে আসে, বিকাল 4টার দিকে পাঠিয়ে দেই। কখনো জিজ্ঞাসা করেছেন যে ছোট ভাই, তোমরা তো অনেক কষ্ট করলা, তোমাদের ভাইরা খাইছে কিনা? এই ভালোবাসা দিয়ে করবো কি? এই ভালোবাসা দিয়ে কি হবে আসলে? কি হবে বলেন? আমরা তো প্রতিবাদে সবাই অংশগ্রহণ করতে পারছি না। এই গলা ভেঙে গেছে, আমাকেই কেন লাইভ করতে হবে? আপনি লাইভ করেন, আপনি কথা বলেন। আমরা খুব সংক্ষেপে কথা বলে আজকের লাইভটা শেষ করে দেব। খুব ছোট 2-4 লাইনে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। বাঁচতে চান আসলে? বলেন, বাঁচতে চান? যদি বাঁচতে চান তাহলে কথা বলেন, নিজের বিবেককে জাগ্রত করেন। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, এটা কোনো ফ্যাক্টর নয়। ওই আওয়ামী লীগের নেতারা দেশের মানুষের টাকা লুটপাট করে কানাডার বেগুন পাড়ায় বাড়িঘর বানিয়েছে, প্রত্যেকে ডবল পাসপোর্ট গ্রহণ করে রেখেছে, যে কোনো দুর্ঘটনা ঘটলে শেখ হাসিনাকে রেখে সবগুলো পালাবে। আমি বলতে চাই, এদেশের মানুষ কখনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, ছাত্র অধিকার পরিষদ এইসব ভাগে বিভক্ত হতে পারে না। কিছু কিছু বিষয়ে জনগণকে ঐক্যমতে আসতে হবে, কিছু বিষয়ে জনগণকে এক সুরে কথা বলতে হবে। আমাদের বিজয় কেন আসে না জানেন? এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনগণের একটা অংশ রয়েছে। তারা জনগণ, তারা নিজেরাও নিপীড়িত হয়, তারা নিজেরাও বঞ্চিত হচ্ছে, তারা নিজেরাও শোষণের শিকার হচ্ছে, এরপরেও তারা আওয়ামী লীগের সাপোর্ট করছে। শুধু এই সাপোর্টের কারণে বড় কোনো পরিবর্তন আসছে না। এটা হলো ফ্যাসিবাদের স্টাইল। ফ্যাসিবাদী যখন চলে, জনগণকে বিভক্ত করে তাদের একটা অংশকে নিয়ে চলে, ফলে ফ্যাসিবাদকে কেউ থামাতে পারে না। আমি সেই জনগণের অংশকে আমি বলতে চাই, আপনারা লাইভটা শেয়ার দেন, যে জনগণ কখনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্র অধিকার, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এইসব ভাগে ভাগ হতে পারে না। দেশের গুরুত্বপূর্ণ সময়ে, ক্রান্তিকালে, ক্রাইসিস মুহূর্তে জনগণকে এক সুরে কথা বলতে হবে, বুঝতে হবে। যারা নির্লজ্জভাবে এখনো আওয়ামী লীগের দালালি করছে, তাদেরকে বলি, ভাই, দেশটা তো বাঁচাতে হবে। এই দেশটা তো আমাদের মা, এটাকে প্রতিদিন ধর্ষণ করছে। বিদ্যুৎ বিভাগ এটাকে ধর্ষণ করে, গ্যাস বিভাগ ধর্ষণ করে, সিটি কর্পোরেশন ধর্ষণ করে, ঘুষখোর ধর্ষণ করে, সুদখোর ধর্ষণ করে।
সরকারিভাবে আওয়ামী লীগ সরকার ধর্ষণ করছে বছরের পরে বছর। তাহলে এই জনগণ কেন আওয়ামী লীগ বিএনপি এসব ভাগে বিভক্ত হবে? কেন জনগণকে বোঝাতে হবে যে আওয়ামী লীগকে সাপোর্ট করো না? সারা বিশ্ব দুটি ভাগে বিভক্ত, শাসক আর শোষিত। আপনি জনগণ হয়ে কেন শাসকের সঙ্গে বন্ধুত্ব করবেন? কেন বন্ধুত্ব করবেন? প্রিয় ভাই ও বোনেরা, কথা বলছিলাম জনগণকে নিয়ে। আবরার ফাহাদের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। আজকে বুয়েটে আবরার ফাহাদের স্তম্ভ ভেঙে ফেলা হলো। বুয়েটের হাইব্রিড ছেলেপেলেকে বলতে চাই, আমরা না হয়, তোরা তো বানাতে পারিসনি, আমরা বানায় দিলাম কষ্ট করে, ভেঙে ফেললো। তোদের রক্তের মধ্যে আসলেই কি এই দেশের মানুষের রক্ত আছে? ধমনীতে প্রবাহিত হয়? একটা চাকরির জন্য, সরকারি চাকরির জন্য চুপ করে আছো তোমরা। আরে কথা বলো। দেশের সব মানুষের চাকরি যদি নিশ্চিত করতে পারি আমরা, সবার আগে তোমাদের চাকরি হবে, কারণ তোমরা মেধাবী, তোমরা কথা বলো, তোমাদেরকে কথা বলতে হবে। ভেঙে ফেললো আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ, ভেঙে ফেললো। তোমরা কেউ আগায় আসনি। তোমাদের ক্যাম্পাসের ভিতরে বিশাল বড় আন্দোলন করেছো, তোমরা বিশাল বড় আন্দোলন করেছো আবরার ফাহাদের জন্য। না, আবরার ফাহাদের জন্য তোমরা কোনো আন্দোলন করনি। আবরার ফাহাদের যে চেতনা, আদর্শ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে তোমরা কোনো আন্দোলন করনি। বরঞ্চ তোমরা ছিলে স্বার্থপর। তোমরা কি ছিলে? স্বার্থপর। আবরার ফাহাদের লাশ নিয়ে রাজনীতি করছি আমরা, তোমরা বলেছিলা। আমি বলি, আবরার ফাহাদের লাশ নিয়ে রাজনীতি তোমরা করেছো। তোমরা তোমাদের ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য আবরার ফাহাদের লাশ নিয়ে রাজনীতি করেছো। কিন্তু আবরার ফাহাদ যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে কেউ একটা কথা বলনি। বেঈমানি করলে তোমরা করেছো, বেঈমানি করলে তোমরা করেছো। আমরা বাপে খেদানো, মায়ে তাড়ানো ছেলে পেলে যারা ছাত্র অধিকার পরিষদ করি, খেয়ে না খেয়ে তারা বেঈমানি করিনি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছিলাম। আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ। এতটুকু নিচে নেমেছো তোমরা, এত নিচে নেমেছো যে সেটিকে রক্ষা করার জন্য আসনি। 40 জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে তোমরা ওই স্তম্ভ স্থাপনে তোমরা অংশগ্রহণ করবা। বড় বড় লেকচার দিয়েছো তোমরা, বড় বড় বক্তব্য দিয়েছো সব মিডিয়ার সামনে। আবরার ফাহাদের জন্য তোমরা লড়াই করছো। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা, আলবৎ মিথ্যা কথা। তোমরা নিজেদের নিরাপত্তার জন্য এই কাজগুলো করেছো। আবরার ফাহাদের কোনো দাবির সঙ্গে তোমাদের দাবি কোনো মিল নাই, কোনো দাবির সঙ্গে তোমাদের দাবি কোনো মিল নাই। যাই হোক, কথা অনেক বলে ফেলেছি। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা হলো আসলে জীবিত লাশ। একজন ভাই লিখেছে, জনগণ হলো জীবিত লাশ। কিন্তু জীবিত লাশ হয়ে থাকবেন, কথা বলবেন না, কথা বলতে হবে। রাজপথে আসতে হবে ভাই। আমরা আসি 2 জন থেকে 5 জন, 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, 100 জন থেকে 500 জন, 500 জন থেকে 1000 জন। ভাই, ঢাকা শহরে তো মানুষ 1000 না, 1.5 কোটি 2 কোটি মানুষ বাস করে এখানে। কেন আসলেন না ভাই? পা ধরে নিয়ে আসতে হবে। ভালো থাকবেন সবাই, আর বলতে পারবো না। আসসালামু আলাইকুম।